ইন্ডিয়ায় 2 বছর বন্ধ ছিল বাংলাদেশের টুরিস্ট ভিসা। টুরিস্ট এই কথাটা এখানে বুঝতে হবে আমাদেরকে। কি কারণে ইন্ডিয়া যাচ্ছি এটা বলার দরকার নাই। আমি টুরিস্ট ঘুরতে ঘুরতে যাচ্ছি, যে বলি না আমরা, মানে ভুয়া ভোট দিতে গিয়ে আমরা দেখি না মহিলারা বলতে ঘুরতে আইছে না, এটা হচ্ছে ওরকম। যে ইন্ডিয়ার ভিসা চাওয়ার সময় বলবো আমি ঘুরতে যাইতে চাই, মানে সুনির্দিষ্ট কোনো বিষয় নেই, আমি খালি ঘুরবো এই কথা বলে। যে ভিসা এটা 2 বছর বন্ধ ছিল, এটা এখন খুলে দিয়েছে। এই খুলে দেওয়াতে কলকাতাতে আমরা মিষ্টি খাওয়া হয়ে হইতেছে তাদের বাজার ঘাট, হসপিটাল, নিউ মার্কেট। কারণ এগুলো সব খাকা করছিল, দোকান বন্ধ হয়ে গেছিল। এগুলো নিয়ে দোকানদারদের কত ধরনের দুঃখ তার রিপোর্ট ছাপা হচ্ছিল একটা পর একটা। এই পরিস্থিতিতে আমাদের নতুন এই যে রাষ্ট্রদূত আসছে ত্রিবেদী, উনি এসে এটা একটা বিরাট অর্জন যেন এই মনে করে উনি এই ভিসাটা খুলে দিলেন। আবার শুধু খুলে দিলেন গেল, তো তাতেই শেষ না ব্যাপারটা। শুভেন্দু ওদিক থেকে হুঙ্কার দিচ্ছে, শুভেন্দু আর দিলীপ ঘোষ যে এখন উপ মুখ্যমন্ত্রী হয়েছে, তারা হুমকি দিচ্ছে। মানে এদের ধারণা যে আমরা যদি আহ এখানে আমরা এলাম বড় ভাই, এই জায়গা থেকে যদি কথাটা বলি এইটা হবে। জাতিবাদ মানে তো আমরা শ্রেষ্ঠ, সব কথার মধ্যে থাকতে হবে আমরা শ্রেষ্ঠ, এবং এইটা বলে মানুষের জোশ তুলে আনা। তাতে বাস্তবে আমাদের ঘরে ভাত নাই, এরকম অবস্থা থাকুক আর নাই থাকুক। জাতিবাদ মানেই হলো আমরা শ্রেষ্ঠ। উগ্র জাতিবাদ তো আরো ভয়ানক, এটাই হিটলারি, এটাই হিটলারিজম। আমরা শ্রেষ্ঠ, আল্লাহ আমাদেরকে নীল চোখ দিয়েছে। সুতরাং ইউরোপের যে কোনো জাতের চেয়ে আমরা তো আলাদা, আমরা শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠত্ব বোধে ভোগা, তাহলে যারা জাতিবাদে ভোগে তারা শ্রেষ্ঠত্ববাদে ভোগে, নিশ্চিতভাবে ধরে নিতে। এইটার সূত্রধার আরেকটা দিকে আপনাদেরকে নিয়ে যাব। এই দুনিয়াটা অর্থনীতির দিক থেকে, অর্থাৎ টাকা পয়সা বৈশ্বিক দিক থেকে বাংলাদেশের প্রতিটা মানুষের বৈশ্বিক স্বার্থ কি? ভালো কাজ কাম পাওয়া, ভালো আয় হওয়া, স্বাভাবিক। এটা বাংলাদেশ বলে না, দুনিয়ার যে কোনো দেশে মানুষের সাধারণ ইন্টারেস্ট হলো এটা। এবার এর উপরে ওরা একটা স্পিরিচুয়াল দিক আছে, ফলে সেগুলোর সংক্রান্ত কিছু ইন্টারেস্ট থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু মূল ইন্টারেস্ট হলো যে এটা সেটা ভালো কাজ চায়, ভালো আয় চায়। এখন ভালো কাজ ভালো আয় এই জিনিসটাকে এনশিওর করে দেয় কে? বাংলাদেশের অর্থনীতি। ওকে, শুধুই কি বাংলাদেশের অর্থনীতি? এই হচ্ছে প্রশ্ন, উত্তর দেন না। বাংলাদেশের অর্থনীতি কতটা ভালো হবে নির্ভর করে গ্লোবাল অর্থনীতি কত ভালো, এটার সাথে তার একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। আপনি কতটা এক্সপোর্ট করতে পারেন, অর্থাৎ আপনার দেশে বেচেবল, বেচা যায় এমন ভাবে প্রেজেন্ট করতে পারছেন কিনা নিজেকে, আর বিদেশিরা এটা কিনতে রাজি আছে কিনা। ফলে ওখানে আপনার হুজুর হয়ে থাকতে হয়। এই কথাটা বললাম কেন? তাহলে এখানে আমার কথার ভিতরে এখানে দুটো ফ্যাক্টর হয়েছে। এক হলো যে গ্লোবাল ইকোনমি, আপনার ইকোনমি, আপনার দেশের প্রতিটা শ্রমিকেরও, গরিব মানুষেরও ভাগ্যের পরিবর্তনের চালিকা শক্তি হচ্ছে ওইটা। গ্লোবাল ইকোনমিতে যত ভালো চলবে, অর্থাৎ এটা শুধু বাংলাদেশ একা ঠিক করে দেয় তা না। গ্লোবাল ইকোনমিটা যদি ভালো না চলে, আপনি যদি খালি যুদ্ধ লাগাই দেন, যুদ্ধ লাগানো অন্যভাবে বুঝতে, আচ্ছা তেল বন্ধ হয়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, এবার বুঝছেন? তেলের দাম শুধু বাংলাদেশের ইকোনমিকে হ্যাম্পার করবে না, এটা গ্লোবাল ইকোনমিকে হ্যাম্পার করবে। গ্লোবাল ইকোনমি হ্যাম্পার করলে আমরা যতগুলো জায়গায় এক্সপোর্ট করতাম সেই দেশগুলো কেনার ক্ষমতা কমে যাবে, অর্ডার বাতিল করতে থাকবে। তার সাফারিং হবে আমার গ্রামের মহিলাটাও, যে গ্রামের চাকরি করে। তাই পুরো জিনিসটা গ্লোবাল ইকোনমির সাথে রিলেটেড, কথা হেল্প করে, এটা খুব ইম্পর্টেন্ট। উল্টাটা চলতেছে ইন্ডিয়ায়, ও আছে আমি কত শ্রেষ্ঠ, অ্যাজ ইফ ওর বিক্রি করাটা ওর কোনো আগ্রহ না। বাংলাদেশিরা ও দেশে গেল কি গেল না এটা জানিবা তার কোনো বিষয় না, তারা তো শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? বাংলাদেশের শ্রেষ্ঠ থাকলে তো ওরা তার দেশের চিকিৎসা নিতে পারতো, আমাদের চিকিৎসা ব্যবস্থা শ্রেষ্ঠ, ওই জন্য তোরা আমাদের না আসে। এটা একটা গাধা। আচ্ছা, আমি ব্যাংককের কথাই বলি। এখনো ব্যাংককে এমন কোন ওষুধ তৈরি হয় না যেটা বাংলাদেশের চেয়ে বেটার। কিছু বোঝা গেল? ইয়াস, বাংলাদেশে এই সরি থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল মানের হসপিটাল আছে, যারা ওয়েস্টে বিভিন্ন হসপিটালে চাকরি করেছে, ট্রেন্ড হয়েছে, এই ধরনের ডাক্তারেরা ব্যাংককের প্রচুর হসপিটালে ডাক্তার তারা।
কিন্তু ওষুধ নো, কমপ্লিটলি ওষুধটা ইম্পোর্টেড, বাইরে থেকে আমদানি করে। আর বাংলাদেশে উল্টা নিজের চাহিদাটা পূরণ করে, উল্টা সে বিদেশে এক্সপোর্ট করে এবং 30টারও বেশি বিদেশি কোম্পানি থেকে বাইর করে দিচ্ছে। আপনি কিছুই আছে জানেন, বাইর করে দিচ্ছে কবে? 1982 সালে, 100 আমল। এটাই ওষুধ নীতি, জাফরুল্লাহর ওষুধ নীতি এটি ছিল। তাহলে দেখেন, এইটা দিয়ে নির্ভর করবে না যে আপনার ইকোনমিটা ভালো না মন্দ, মূল বিষয়টা খেয়াল রাখেন আপনি জাতিবাদী কিনা। এখন থাইল্যান্ড যদি বলে আমরা জাতিবাদী, আমরা শ্রেষ্ঠ, তোমরা তো আইছো আমার দেশে, না। ইকোনমিক পার্সপেক্টিভ এটা হবে না। ইকোনমিক পার্সপেক্টিভ হবে, ভাই আমি বিক্রেতা, আপনি আমার দোকানে আইসেন, কত খাতির করবো আপনাকে আমি। আরে আপনি তো আমার সাক্ষাৎ ভগবান, আপনি এসে আমার লক্ষ্মী, আপনি আপনি এসে আমার জিনিসপত্র কিনলেন, আমার দোকানটা ভালো চলবে। এটি হলো অ্যাপ্রোচ, এটা হচ্ছে গ্লোবাল ইকোনমিক অ্যাপ্রোচ। আর শ্রেষ্ঠত্ববাদ, জাতিবাদ বলবে কি, হ্যাঁ দেখছো আমি শ্রেষ্ঠ, আমি এটা তৈরি করতে পারি। তাহলে শুভেন্দু বা দিলীপ ঘোষ যেটা বলতেছে, আরে ঠিক আছে ভিসা খুলে দিচ্ছে, এখন কি ওদের তো নাই, এগুলা এগুলা কিনতে আসবে আর কি। আর নিউ মার্কেটের এলাকায়, ইন্ডিয়ান নিউ মার্কেট এলাকায় মিষ্টি বিতরণ করতেছে লোকজনের, দোকানদারেরা কেন? ভিসা খুলে দিচ্ছে, এখন তো কাস্টমার আসবে। তার মানে ইন্ডিয়ান কাস্টমারদের পার্চেসিং পাওয়ার নাই, তার থেকে বেশি ওদের সক্ষমতা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে দোকান সাজায় টাকার, সেই তুলনায় তাদের ক্রেতা বাড়ে নাই। তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক উইক সাইড। এবং বিক্রেতা ক্রেতার প্রশ্নে বিক্রেতাকে কখনোই বড় মনে করা যাবে না, যে বড় মনে করে সেটা গাদা। কারণ বিক্রি না হলে বিক্রেতার একদম ডুবে শেষ। ফলে পাওয়ারটা হোল্ড করে থাকে আসলে ক্রেতা। ক্রেতা আপনার দোকানে না কিনে আরেক দিকে চলে যাবে, আরেক দেশে চলে যাবে। ফলে কত খাতির করে যে ওদেরকে আপনার দেশে আনতে হয়, ডেকে দাওয়াত দিয়ে সুবিধা দিয়ে রাখতে হয়, এটা হচ্ছে মূল জিনিস। তাহলে এখানে আমি বলতে চাইলাম, জাতিবাদ জিনিসটা গ্লোবাল ইকোনমির সাথে যায় না, এটা কন্ট্রাডিক্টরি। আপনি এই জন্য জবরদস্তিতে গরম দেখাচ্ছেন। একসময় বলছেন না ওরা, বাংলাদেশি কোন লোককে হোটেলে জায়গা দেওয়া যাবে না। নো নো, বাংলাদেশিরা এখানে চিকিৎসা করতে আসলে হসপিটাল তাকে কোনো সার্ভিস দেবে না। শুরুতে হাসিনা পড়ে যাওয়ার শুরুতে তারা এই কথা বলছিল, এখন কান্নাকাটি করে কেন? তাদের কটা হসপিটাল বন্ধ হয়ে গেছে, এগুলো হিসাব দিতে থাকে কেন? ওকে, মূল বিষয়ে আসে। সম্প্রতি এই যে খুলে দেওয়া নিয়ে ডেল্টা গ্রাম বলে একটা পত্রিকায় বেরিয়েছে ইংলিশ, তারা একটা রিপোর্ট করছে, সেটাও সমস্যা না। সমস্যাটা আমার কাছে ভালো লাগে না, যেটাকে আমি সাবধান করতে চাই। এর লেখক হলো কলকাতা থেকে এক মহিলা, নাম হলো মৌসুমী গগৈ। তিনি বলতেছেন যে এটা পুরা মাইর খেয়ে গেছে, কারণ ভিসা রিওপেন করে কোনো লাভ হয় নাই, কারণ প্রত্যেকটা মানুষের মনে ভয় ঢুকে আছে যে আমি মুসলমান, কলকাতায় যাব, যা সব করতেছে শুভেন্দু কি জানি আমাকে কোন সময় ইনসাল্ট করে, রাস্তায় যদি আমি বেজ্জতি হই, তারপর আমি মহিলা, কোন বেজ্জতিতে কোথায় পড়বো, কোন হিন্দুত্ব পাল্লায় পড়বো, জোর করে ধরে আমাদের সিন্দুর লাগাই দিয়ে দিবে, এইসব নষ্টামি করতে চাইবে হয়তো। তাহলে দরকার নাই ভাই রিস্ক নেওয়ার। তাহলে যারা টুরিস্ট, যারা ঘুরতে যায়, যারা ঘুরতে যাওয়ার নামে যে অন্তত $1000 খরচ করে যাবে, সে কি চাইবে নিজেকে ইনসিকিউর রেখে ইন্ডিয়ান ভিসা নিয়ে ইন্ডিয়া যাইতে? এইটাই প্রশ্ন তুলছে এই মহিলাটা, এবং সে বলতেছে এইটার কারণে রেসপন্স খুব কম হচ্ছে, লোকজন কম আসতেছে। এটা তার পুরো ঘটনার পুরো বক্তব্যের সার কথা। মানে এর বক্তব্যটা দিলীপ ঘোষ বা শুভেন্দুর বক্তব্যের পুরা উল্টা, অ্যাকসেপ্ট করবে। বাস্তবে কি হয়েছে, বাস্তবের দোকানদারেরা খুশি হয় না। সে নিজেও কয়েকটা দোকানদারের কি দুঃখের কাহিনী, সে বলতেছে বাংলাদেশিরা আসলে, আমি খালি সিম্পলি চকলেট বেচি, বাংলাদেশিরা থাকলে একদিনে যা বিক্রি হয় এটা আমার সারা মাস বিক্রি হয় না। ও নিজে বলতেছে, দোকানদার নানান ধরনের চকলেট বিক্রি করে, এরকম একটা স্টেশনারি দোকান। সো এগুলো থেকে বুঝতেছেন যে আসলে রিয়েল। তাহলে এখানে আমি দুটো প্রসঙ্গ আপনাদেরকে পরিষ্কার করেছি। এক হলো এখনকার দিনে ইকোনমি, এখনকার দিনে মানুষের ভালো আয়, ভালো কাজ, এর মানে হলো গ্লোবাল ইকোনমি, এবং সেখানে বিক্রেতার চেয়ে ক্রেতার ক্ষমতা বেশি। ক্রেতা ডিটারমাইন করে সে কোন দোকান থেকে কিনবে। এটাকে যদি আপনি জাতিবাদ দিয়ে দেখেন, তাহলে আপনি একটা স্টুপিড। আমরা এই জিনিসটা ভালো বানাইছি দেখে তো বিদেশি ক্রেতারা কিনতে আসছে, এই টাইপের কথা বলবো।
আপনার জিনিসটা যদি বিক্রি না হয় তখন কাঁদবেন যে ওটা কি হবে, না ওটা আপনি আড়াল করতেছেন, আমরা যথেষ্ট ওটা দেখাইতে হবে। তাহলে এই অ্যাটিচিউডটা এই হলো প্রবলেম। ওকে, এখন আসেন এই যে লেখিকাটা গগৈ মানে হলো বুঝবেন তার অরিজিনাল বাড়ি হলো আসাম। কোন আসাম? এই প্রসঙ্গে একটু লম্বা করে কথা বলতে হবে আমাকে। আসাম হলো সেই আসাম 51 সাল থেকে, 47-এ দেশ ভাগ হয়েছে, 51 সাল থেকে যারা আন্দোলন করতেছে অহমিয়া জাতিবাদ, অহমিয়া আমরা যেটাকে আসাম বলি, এটা ওদের ল্যাঙ্গুয়েজে অহম দন্তস্বরটা হ দিয়ে উচ্চারণ করে, অহম, অহমিয়া, অসমিয়া না, অহমিয়া। ওকে, এবারে এই অহমিয়াদের ভিতরে আবার একটা লার্জেস্ট সেকশন আছে, এখানে আবার দুই ধরনের লোক আছে আসামের মধ্যে। একদল হচ্ছে সমতলী, যারা হলো ইন্ডিয়ান বেঙ্গলি, বাঙালিদের একটা অংশ ওখানে আছে, হিন্দু বাঙালি ডেফিনেটলি, মুসলমান বাঙালিও আছে, ন্যাচারালি যারা আসে। তাহলে মুসলমান বাঙালি, হিন্দু বাঙালি যাদের বেশিরভাগটা অংশটা হলো আমাদের আসামে, হ্যাঁ, সিলেটের উপরে যেটা আসামের এই অংশটা, আসাম কিন্তু অনেক বড়, রংপুরের উপরেও আছে, সিলেটের উপরেও আছে, তাহলে বুঝতে পারেন রংপুর থেকে সিলেট কত দূর। ওকে, তাহলে যারা এই উপরের জায়গায় আছে সেখানে বাঙালি গুলো ওদিকে কনসেন্ট্রেট, কিন্তু এই সাইডটা আমাদের আসাম, আমাদের রংপুরের উপর সাইডটা, এই সাইডের অসমিয়ারা এরা মূলত পাহাড়ি ট্রাইবাল, আমাদের পাহাড়িদের মতো। দুইবার আমাদের এখান থেকে লোক গিয়ে আসামের যতটুকু সমতল ছিল ওই পাহাড়ি অঞ্চলটা যে সমতলের মধ্যে গেছে, অর্থাৎ যেটা আবার এই যে নদীগুলো আসছে নদীর ওপার, নদীর এক পারে হয়তো আমরা আর একবারে যেসব চাষাবাদ জমিগুলো আছে এগুলো থেকে চাষাবাদ করতে বাংলাদেশ থেকে বহু লোক গেছে। কখন? যখন আমরা তো একই দেশ ছিল, ব্রিটিশ আমলেও আগে থাকতে এবং ব্রিটিশ আমলও। এখানে সমতল ভূমি বনাম সমতল ভূমি কৃষি লোক বনাম এই পাহাড়িদের একটা দ্বন্দ্ব ছিল। কৃষিটা দুইটা সমস্যা, এক হলো এরা চাষাবাদে দক্ষ, ফলে এরা এনক্রোচ করে করে জায়গা বাড়ায় নেয়, আর পাহাড়িরা তত উপরে উঠে। আপনারা অনেকে ভাসানির লাইন প্রথা শব্দটা শুনেছেন, এই ছিল লাইন প্রথা, কোন লাইন টেনে দিয়ে বলবে যে তোমরা উপরে উঠবা না, এটা ছিল লাইন প্রথা। ওদিকে আমি যাচ্ছি না, ডিটেলে যাচ্ছি না, অন্য প্রসঙ্গে আছি। অন্য প্রসঙ্গ যেটা সেটা হলো ব্রিটিশ আমলে, বিশেষ করে পুরো 30-এর দশক ছিল যুদ্ধের বছর। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 14 সালে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 39 সালে শুরু হয়ে গেছিল। ব্রিটিশরা ভয় ছিল যে 400 নৌরা খাইতে পড়তে পাবে তো, চাষাবাদ যদি ঠিক মতো না হয়। সেজন্য তারাও 30-এর দশকে ফোর্স করে, রীতিমতো প্ল্যান করে বাংলাদেশ থেকে কৃষকদেরকে নিয়ে গেছিল, ওখানে গিয়ে জমি দিচ্ছিল যাতে বিশাল চাষাবাদ হয় এবং এরা বেটার, এরা বেশি ফসল ফলাইতে পারে, পাহাড়িরা চাষাবাদের দক্ষ না। ফলে এটাও একটা বড় কারণ। তাহলে বাঙালিদের শব্দটা এখানে খেয়াল করেন, এই বাঙালি কিন্তু ন্যাচারালি মুসলমান বাঙালি হবে। তারা ওখানে মাইগ্রেট করছে কখন? যখন আমরা একই ইন্ডিয়াতে করলে এটা হলো আপনি গ্রাম থেকে ঢাকায় আসছেন, এই অর্থে যে মাইগ্রেশন, সেই অর্থে মাইগ্রেশন। কিন্তু 51 সাল থেকে তারা এই হইচইটা শুরু করে, এই গগৈরা এই জন্য জাতিবাদের শীর্ষে। এই কথাটা বলার জন্য এত কথা বলতে হলো আমাকে। আর একটু বলে দিই, এরা তো প্রথমে বলতো, এদের কাছে শব্দটা ছিল বাঙালি, মানে বাংলাদেশ থেকে যারা গেছে এদিকে ব্রডলি বাঙালি বলতো, যাদের ভিতরে বিরাট অংশটাই অবশ্যই মুসলিম। তো এরা সঙ্গে তাদের সংঘাত, কেন? কেন্দ্রীয় সরকার তাদের স্বার্থের দিকে দেখছে না, বাঙালি তাদের সব সমস্যার কারণ। এই ছিল অহমিয়া জাতিবাদের স্বার্থতা। এবং একবার এমন ঘটনা আছে, এই পাহাড়িরা এক রাতে 3000 এই বাঙালি মারছে, সম্ভবত নেলি ম্যাসাকার ঘটনাটার নাম, নেলির জায়গাটার নাম বোধহয়। সে এই ঘটনাকে কেন্দ্র করে, তো অরিজিনালি অসমিয়াদের এই হলো বাঙালি বিদ্বেষ, মানে মুসলমান বিদ্বেষটা। কিন্তু এইটাকে এইবার এখন বিজেপি হাইজ্যাক করে নিয়ে গেছে, হাইজ্যাক করে শব্দটাকে বদলাই দিছে, বাঙালি বলবো না, বলবো মুসলমান। এইটাই ওদের জনসংখ্যা
ইয়ে করো, ওই যে সবার নাগরিকত্ব পরীক্ষা দাও, এই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে গেছে কিন্তু কোনো কিছু পায় নাই। দেখা গেছে যারা আসছে সে ব্রিটিশ আমলে আসছে, তো দেখো তো আপনি বাঙালি বলে বের করে দিতে পারবেন না। বাঙালি তো ওখানেও আছে, মুসলমান ওখানেও আছে। এনিওয়ে, গুগল বললাম এই জন্য, গুগল ছিল ইন্ডিয়ান চিফ জাস্টিস একজন। এই মোদির আমলে মোদিকে সহযোগিতা করে, চিন্তা করেন, একটা চিফ জাস্টিস মোদির সাথে অ্যালায়েন্স করে চিফ জাস্টিস হচ্ছে, এবং হয়ে এই বাংলাদেশ বিরোধী এই যে ইয়ে যাচাই করা, নাগরিকত্ব যাচাই করার প্রোগ্রামটা ওই গগৈ নিয়েছিল ওটা। এবং লোকটা এত ছেঁচড়া, আরেকটা ঘটনা দিয়ে বুঝবেন, এই লোকটা যখন রিটায়ার করে গেছে চিফ জাস্টিস থেকে, তখন সে রাজ্যসভার মেম্বার হয়েছে। অদ্ভুত কাণ্ড, একটা চিফ জাস্টিস রাজ্যসভা মেম্বার হতে যায় কেমনে? কি ধরনের লোভী লোক ছিল সেটা বুঝেন। ওকে, তাহলে আমার মূল বক্তব্য হচ্ছে উগ্র জাতিবাদী হলো আসলে অহমিয়ারা। এটা হচ্ছে মূল পয়েন্ট আমার। কেউ কেউ খুব প্রগতিশীল সেজে ভূপেন হাজারিকার গান শোনে, তারা জানে না ভূপেন হাজারিকা ওই হলো উগ্র জাতিবাদীদের একজন। ভূপেন হাজারিকা শেষ জীবনে বিজেপিতে জয়েন করছিল। কিছু কি বোঝা যাচ্ছে? যারা তাকে প্রগতিশীল কমিউনিস্ট বলে একটা সার্টিফিকেট দিয়েছিল, মেঘ ছমছম করে হয়, উনি গানের পিএইচডি করার লোক। তাদের একটু সাবধান হওয়ার সময় হয়ে গেছে না, পার হয়ে গেছে না? তাহলে গগৈ নামটা যখনই দেখবেন তখন একটু সতর্ক থাকবেন, কারণ তার গা ভর্তি, শরীর ভর্তি বাংলাদেশি ঘৃণা আছে। আর সাধারণভাবে বললাম, এখনকার দুনিয়াটা আর জাতিবাদ উগ্র তো নয়, কোন জাতিবাদের দুনিয়াটাই আর চলবে না। দুনিয়ার ট্রেন্ডটা হলো, অভিমুখটা হলো, এটা গ্লোবাল ইকোনমিক ট্রেন্ড। গ্লোবাল ইকোনমি আপনাকে চাকরি দিবে, ভাত দিবে, ভালো আয় দিবে। তো এই ব্যবহারিক দিকটা বুঝে কথা বলবেন। আর বিক্রেতা না, ক্রেতা হলো আসল ভগবান, এটা অন্তত বুঝতে শিখেন। এই বোকা শুভেন্দুর মতো বাংলাদেশ পিছিয়ে আছে, কারণ বাংলাদেশ কিনতে আসে। ও বুঝেই না যে ভাই কিনতে আসে, আমার তো পয়সা আছে। তোদের যদি ক্রেতা থাকতো তাহলে তো বাংলাদেশকে ডাকতে হতো না, ভিসা খুলে দিতে হতো না। তাহলে জাতিবাদের প্রবলেমটা খেয়াল করেন। তাহলে তর্কটা হলো জাতিবাদ বনাম ইন্টারন্যাশনালিজম। ইন্টারন্যাশনালিজমটা যেদিকে ট্রেন্ড তৈরি করতেছে, এইটা কাজ সৃষ্টি করতে। ফলে এখানে আমরা জাতিবাদী ভুল যেন না করি। ঠিক সেই কারণে উগ্র জাতিবাদ হিন্দু হলে মুসলমানকে গিয়ে না, মুসলমান হলে হিন্দুকে গিয়ে না, ওদের চেয়ে আমরা শ্রেষ্ঠ। ওদের কাছ থেকে পাই আমরা যদি এখন বলতে থাকি মুসলমানরা শ্রেষ্ঠ, দেন আমরাও গণ শেষ হয়ে যাবো। এই সব বোধগুলো যেন আমাদের ভিতরে আসে, সেই জন্য আমি এই দিকটা নিয়ে এসেছি। থ্যাংক ইউ।